প্রথম আমি একটু জানতে চাচ্ছি আপনার কাছ থেকে যে কালকে যে পতাকা টানানোর যে ঘটনা এবং পুলিশ পরে যে এক পর্যায়ে সে পতাকা অপসারণ করলো, ঘটনাটি কি হয়েছে আপনি যদি একটু বলেন। আসলে শুধু মন্দির না, আমাদের যে মেইন রোড আছে, মেইন রোড থেকে আমাদের মন্দির আগেও বলেছি যে 1.5 কিলোমিটার দূরত্ব। ইতিমধ্যে পলাশবাড়ির বিভিন্ন জায়গায়, গাইবান্ধার বিভিন্ন জায়গায় সেই কলেমার পতাকা কিন্তু উঠতেছে। সেই সুবাদে আমাদের গত বৃহস্পতিবারের দিন সকাল 10টার থেকে কিছু প্রাইভেট কার মোটরসাইকেল নিয়ে আসছে। সামনে প্রাইভেট কার, অনেকগুলো ইয়ং জেনারেশন যারা পাঞ্জাবি টুপি পরা ছেলেগুলো আসছে, তারা স্লোগান দিচ্ছে আল্লাহু আকবার। হ্যাঁ, এটা স্লোগান দিচ্ছে, আর বিভিন্ন জায়গায় তারা পতাকা লাগাচ্ছে। এবং সেই পতাকা আমাদের মন্দিরের যে শ্রী শ্রী রাধা গোবিন্দ কালী মন্দিরের ঠিক মন্দিরের 10 হাত থেকে 5 হাত দূরে তারা কিছু পতাকা লাগিয়েছিল, কিন্তু আমাদের যে আরো লাগাতে চেয়েছে মন্দিরের একদম সামনে, কিন্তু প্রশাসনের হস্তক্ষেপটা তারা লাগাতে পারেনি। ওইখানে কত সময় ছিল তারা, মানে পতাকাগুলো যতগুলো লাগানো হয়েছিল এটা স্থায়ী ছিল কতক্ষণ, মানে পুলিশ কখন এগুলা তুলে ফেলেছে? যেগুলো মন্দিরের সামনে ছিল, যেগুলো তারা প্রশাসনের হস্তক্ষেপে সেগুলো অপসারণ করা হয়েছে। আর যেগুলো লাগাতে দেয় নাই সেগুলো তো মন্দিরের ঠিক গেটের সামনে, আমাদের গেট থেকে মন্দির 10 মিটার। 10 মিটার তারা পতাকা লাগাইতে মন্দির থেকে 15 মিটার দূরত্ব থেকে তারা পতাকা লাগাইছে। তার মানে আপনি বলছেন যখন কিছু লাগাইছে, আবার কিছু লাগানোর সময় পুলিশ সেগুলো লাগাতে দেয়নি। তার মানে ওই যখন তারা পতাকা লাগাচ্ছিল ওই সময় কাছাকাছি পুলিশ ছিল, পুলিশের অবস্থান ছিল না, মন্দিরের ভেতরে, মন্দিরে আমাদেরকে সরকার থেকে, আমাদের যে প্রশাসন থেকে, আইন শৃঙ্খলা বাহিনী থেকে যথেষ্ট নিরাপত্তা দিয়েছে এবং তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। সেই প্রশাসনের এখানে এপিবিএন আর্ম পুলিশ ব্যাটালিয়ন 10-12 জন ডিউটি ছিলেন, এবং এখানে পুলিশ ছিলেন হলো 6 জন। তারা অবস্থান এখনো পুলিশ আছেন, এপিবিএন লোকেরাও আছেন। সেই সুবাদে তাদেরকে বলেছে, ভাই এটা তো মন্দির, এখানে লাগানো যাবে না, এটা ঠিক নয়। তারা সেই বুঝার বুদ্ধি পরামর্শ, তাদের সাথে এক সময় বাক বিতরণ হয়ে যায়, হওয়ার পরে তারা মন্দিরের সামনে লাগাতে পারে না, কিন্তু মন্দির থেকে 15 মিটার দূরে তারা লাগিয়েছে। আচ্ছা, আর এই যে কালকে শুক্রবার হিসেবে কালকে অন্যান্য কর্মসূচিগুলো কি হয়েছে? আমরা কোনো সামাজিক মাধ্যমে দেখলাম যে তারা বিভিন্ন নামে আপনার ছবির উপরে ক্রস চিহ্ন দিয়ে এবং রাম মূর্তি তারা খোলা জায়গায় স্থাপন করতে দিবে না, এবং কোনো ব্যানারে দেখলাম যে তারা তৌহিদি জনতার পরিবর্তে এখন আবার সম্প্রীতি, ধর্মীয় সম্প্রীতি সুরক্ষা, সচেতন সমাজে, এই ধরনের কিছু নাম ব্যবহার করে তারা মানববন্ধন করেছে, যেখানে আপনাকে গ্রেপ্তারের দাবি জানানোর পাশাপাশি ওই মন্দির রাম মূর্তি অপসারণের দাবিটিও আছে দেখা গেল। এটি কালকে কি হয়েছে সর্বশেষ পরিস্থিতি? আচ্ছা, আমি একটু বলি। যেহেতু রাম মন্দির অপসারণ করার বিধান হিন্দুদের নয় বা আইন নাই, হিন্দুরা কখনোই কারো অনুমতি নেয় না যে আমি এই মন্দিরে এই বিগ্রহ স্থাপন করব বা এই বিগ্রহ ভাঙবো। বিগ্রহ তৈরি করা যায়, কিন্তু হিন্দুরা বিগ্রহ ভাঙতে পারে। একমাত্র যে মাটির প্রতিমা যেগুলো থাকে সেগুলোর বিসর্জন দেওয়া যায়, কিন্তু যেগুলো ইট সিমেন্ট বালুর তৈরি হয় সেগুলো কখনোই বিসর্জন আমরা দেই না বা দেওয়া সম্ভব নয়। বা ভাঙাচোরার বিষয়ে একটা দেবতা বিগ্রহ বিসর্জন দিতে পারি, কিন্তু এটা ভাঙার কোনো অধিকার বা আইন নাই, হিন্দুরা ভাঙেও না। সেই জায়গা থেকে রাম মন্দির তো এটা একটা আমাদের ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান রাম, এই বিগ্রহটা, এটা তো আমরা ভাঙতে পারবো না, কোনো বিধানও নাই। যদি তারা ভাঙতে পারে ভাঙুক, আইন যদি থাকে আইন দিয়ে ভাঙুক, সমস্যা নাই। যেখানে তারা আমের বিগ্রহ এখন অপসারণ করার কোনো ফুক ফাঁক পাচ্ছে না, তাহলে এটার মূল হোতা কে? অবশ্যই হরিদাস বাবু মূল হোতা। কারণ সনাতনীর কাছ থেকে টাকা নিয়ে আসছে, সনাতনীর টাকা দিচ্ছে হরিদাস বাবুর হাতে, হরিদাস বাবু এটা করতেছে। এখন হরিদাস বাবুকে কিভাবে বাসটা দেওয়া যায়? হরিদাস বাবুকে যদি বাস দেওয়া যায়, গ্রেফতার করা হয়, তাহলে আর এই মন্দির হবে না। না হলে তাহলে আমরা আমাদের জয়ী হয়ে গেলাম। অথবা হরিদাস বাবুকে গ্রেফতার করলে, হরিদাস বাবুর মিনিমাম 30 থেকে 40 লক্ষ ভক্ত হরিদাস বাবুকে ভালোবাসে,
আমি এগুলো বলতে চাই না, দেখাতে চাই না। আমি আমার ভক্তকে বলছি, কোন আন্দোলনের পক্ষে আমি নাই। আমি চাই শান্তি শৃঙ্খলা ভাবে আমাদের দেশে আমরা সনাতনীরা বসবাস করব, কোন কোন মানে মারামারি কাটাকাটির মধ্যে দিয়ে নয়। তখন না, তারা, কালকে এইটা তো, কালকে কি হয়েছে সেটাও যদি একটু বলেন। আমি সেটা বলতেছি, সেটা হচ্ছে তখন তারা একটা জিনিস চিন্তা করলো যে হরিদাস বাবুকে এখন কিভাবে ইয়ে করা যায়। তখন তারা রাম মন্দিরের পাশাপাশি আমাকে গ্রেফতার করতে হবে 7 দিনের মধ্যে। এখন আমাকে, ভাই আমি কি অপরাধ করছি ভাই? আমার অপরাধটা কি? দেশের আইন আছে, দেশের আইন শৃঙ্খলা বাহিনী আছে, তারা তো আমার দোষ খুঁজে পাচ্ছে না। আপনারা যদি দোষ খুঁজে পান, সেটা আইন শৃঙ্খলা বাহিনীকে দেখান যে হরিদাস বাবু এই দোষগুলো করছে, সেটা প্রমাণ করতে হবে। মিথ্যা প্রমাণের ভিত্তিতে হরিদাস বাবুকে অ্যারেস্ট করার এত সহজ নয়। কারণ আমি কালকে পলাশবাড়িতে যা হচ্ছে, এমনও অনেক জায়গায় আমার ছবিতে আগুন লাগাই দিছে, এমনও অনেক সময় জায়গায় আমি কয়েকটা জায়গায় ভিডিও দেখলাম যে আমার ছবি বানায়া কম্পিউটার থেকে দোকান দিয়ে আগুন লাগাই দিচ্ছে। এটা কি? এটা কি বাংলাদেশ? আমরা কোন দেশে বসবাস করি? যে দেশে একজন মানুষের মানে একজন নিরীহ মানুষ, আমি একজন নিরপরাধ মানুষ, আমাকে নিয়ে তারা মানে করতে ষড়যন্ত্র করতেছে। তাহলে আমরা কিভাবে হিন্দুরা দাঁড়াতে পারবো বলেন আপনারা? কালকে কি করেছে? কালকে কর্মসূচি, তাদের কর্মসূচি কি ছিল? তাদের কর্মসূচি ছিল হরিদাস বাবুকে 7 দিনের মধ্যে গ্রেপ্তার করতে হবে, 7 দিনের মধ্যে রাম মন্দির রাম বিগ্রহ অপসারণ করতে হবে, এবং পাশাপাশি মন্দিরের কোন প্রশাসন দায়িত্বরত থাকতে পারবে না। এটা কখন করেছে তারা? এটা কি মানববন্ধন না বিক্ষোভ মিছিল করেছে? দাদা, বাংলাদেশের মুসলিম ভাইয়েরাই তো ওই নামাজের পরেই করে, হজের দিনই করে। আমাদের গরিব মানুষের, মুসলমানদের হজের দিন হলো শুক্রবার, ওই দিনই তো আন্দোলন করে, মানে জুমাবার হিসেবে করেছে। এরা কারা? মানে আপনি এদেরকে চিনেন কিনা? যারা এই আপনার মানববন্ধন করেছে বা মিছিল করেছে, এদেরকে চিনেন কিনা আপনি? দাদা, এটা যদি ফজল সাহেব আছে আমাদের মুক্তিযোদ্ধা, উনি কিন্তু বলেছেন যে পাঞ্জাবি পরা এবং এগুলো লোক কারা। আমরাও কিন্তু মোটামুটি বলতে পারি, কিন্তু আমরা বলতে চাই না। আচ্ছা, আমি শেষ করব একটু যে আপনার নিরাপত্তা, আপনি বলছিলেন আমার এর আগে, লাইভের আগে, যে আপনি নিরাপত্তাহীনতায় ভুগছেন, কেউ আপনাকে হত্যার হুমকি দিচ্ছে, আবার প্রশাসনের পক্ষ থেকে এক ধরনের যে কোনো সময় যে কোনো অজুহাত দেখিয়ে, নিরাপত্তার অজুহাত দেখিয়ে আপনাকে হয়তো তাদের হেফাজতেও নিতে পারে। এই বিষয়টা কি, যদি আপনি একটু ক্লিয়ার করেন। প্রশাসনের তরফ থেকে বলা হচ্ছে যে আপনি সেফ থাকেন, আপনি নিরাপত্তা থাকেন। আরেকজন তৃতীয় পক্ষ, তারা আমাকে তো একবার মেরে ফেলার জন্য, হত্যা করার জন্য তো লেগেই আছে। এখন প্রশাসনের তরফ থেকে বলতেছে দাদা আপনি সেফ চলে থাকেন, প্রশাসন দিছে। এরপরে অপ্রীতিকর ঘটনার জন্য তারা একটা নাটক সাজাচ্ছে, একটা প্রশাসনের তরফ থেকে একটা নাটক সাজাচ্ছে যে হরিদাস বাবুকে কিভাবে অ্যারেস্ট করা চায়। সেটা নীল নকশা তো, একজন মানুষকে যদি অ্যারেস্ট করতে চায়, তাদের তো কিছু বৈধ কিছু জিনিস সাজায় গোজায় লাগবে। হয়তোবা তারা সাজাচ্ছে গোজাচ্ছে কিভাবে অ্যারেস্ট করানো যায়, হয়তোবা। আপনি কি আশঙ্কা করছেন যে যে কোনো মুহূর্তেই তাহলে যে কোনো কারণেই হোক আপনি গ্রেপ্তার হয়ে যেতে পারেন, এমনটা? এটা 100% শিওর আমাকে অ্যারেস্ট করবে, কারণ আমি তো ভগবানের মন্দির করছি। আর এটার পেছনে আবার কিছু লোক এটা ষড়যন্ত্রে লিপ্ত আছে, আমাকে গ্রেফতার করবে। বাংলাদেশ এবং মিয়ানমার হয়ে চীন পর্যন্ত ইকোনমিক করিডোর স্থাপনের প্রস্তাব এসেছে বলে আমরা মাহদি আমিন সাহেবের বক্তব্যে জানতে পেরেছি। বিষয়টা কিন্তু ইনডাইরেক্টলি যে জয়েন্ট কমিউনিকে প্রকাশিত হয়েছে তার 7 নম্বর অনুচ্ছেদেও এসছে। সেখানে অবশ্য ডাইরেক্টলি এভাবে বলেনি, কিন্তু চীন এবং বাংলাদেশ এবং চীনের সাথে ডাইরেক্ট যোগাযোগ স্থাপন, অর্থনৈতিক যোগাযোগ স্থাপনের কথা বলা হয়েছে। এই ব্যাপারে আমরা একটু গভীরে যেতে চাই আমার বন্ধুদের জন্য, এবং এই ব্যাপারে আমি কি ভাবি, কিভাবে এই ধরনের ইকোনমিক করিডোর বাস্তবে পরিণত হতে পারত, কিভাবে আমরা সুযোগ হারিয়েছি, সেই জিনিসগুলো আলাপ করব। এই ইকোনমিক করিডোর এটা চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের অংশ হিসাবে চীনের পক্ষ থেকে
উত্থাপন করা হয়েছে বলে আমরা ধারণা করতে পারি। কারণ হলো যে যদিও সরাসরি বলা হয় নাই কে প্রস্তাবনাটা উত্থাপন করেছে, ধারণা করা যায় এটা চীনের পক্ষ থেকে উত্থাপন করা হয়েছে। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ যেটা চীনের, এটা 2013 সালে চীনের বর্তমান প্রেসিডেন্ট শি জিনপিং তিনি কিন্তু প্রকাশ করেছিলেন, এবং এই ধরনের একটা সারা পৃথিবীকে রাস্তাঘাট এবং বাণিজ্যের মাধ্যমে সংযুক্ত করার এত ব্যাপক এবং বড় প্রস্তাব কিন্তু চীন ছাড়া পৃথিবীতে আর কারো দ্বারা আসে নাই এর আগে। ফলে আমি চীনের এই রোড বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এটাকে আমি মনে করি যে চীনের পক্ষ থেকে প্রেসিডেন্ট শি জিনপিং এর একটা ভিশনারি প্রস্তাব। এটার আওতায় চীন অনেক কাজ করতে চায় এবং এর বিরুদ্ধে অনেক ধরনের বাধা বিপত্তি আছে। আবার সাধারণত যেসব রাষ্ট্র ভূরাজনীতিতে জড়িত হতে চায় না, যেসব রাষ্ট্র মানুষের কল্যাণ চায়, অর্থনৈতিক উন্নতি চায়, বাণিজ্যের উন্নতি চায়, তাদের কাছে এটা আমি মনে করি যে একটা ইতিবাচক প্রস্তাব এবং সবারই এটা গ্রহণ করা উচিত। কিন্তু বাংলাদেশে কি সেই বাস্তবতা আছে? বাংলাদেশের মধ্যে করিডোর স্থাপন করে, মিয়ানমারের মধ্যে করিডোর স্থাপন করে চীনের সাথে এখনই সংযুক্ত করার? দুঃখের বিষয় হলো নাই, কিন্তু আমি মনে করি যে থাকা উচিত ছিল। দেখুন, বাংলাদেশে যেটা ভারত এবং বাংলাদেশ দুইটা নিকটতম প্রতিবেশী, আমাদের মধ্যে কিন্তু আমরা যোগাযোগ সেভাবে স্থাপন করতে পারিনি। পাকিস্তান আমলে রেল লাইনে যোগাযোগ ছিল, 65 সালের যুদ্ধের পর সেই যোগাযোগ বন্ধ হয়ে গেছে। পরবর্তীতে 71 সালে 72 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে আমরা এখন বুঝতে পারি পেছনের দিকে তাকিয়ে, আগে বুঝতাম না, বাংলাদেশের 71-এর পরাজিত শক্তি একেবারে প্রথম দিন থেকে অর্থাৎ 1971 সালের 16 ডিসেম্বর থেকে, 16 ডিসেম্বরকে কিন্তু জঙ্গিরা বিজয় দিবস মানে না, তখন থেকে তারা চিন্তা ভাবনা শুরু করেছে কিভাবে ভারতের সাথে বাংলাদেশের আপনার সংঘাত লাগিয়ে রাখা যায়। সেই সংঘাতের পথ ধরে যেতে 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 2024 সালে এই স্বাধীনতা বিরোধীরা প্রথম সুযোগ পেয়ে যায় মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ক্ষমতা থেকে সরিয়ে তারা যেই মানুষের মনস্তত্ত্বে হানা দিয়েছিল সেটার সার্থকতা তারা আদায় করে। এবং এদের কাছে জিনিসটা হলো যে বাংলাদেশের মধ্য দিয়ে ভারতের কোনো মালপত্র পরিবহন হয়, সেটাকে তারা সাথে সাথে বলবে যে ভারত এখান দিয়ে সামরিক বাহিনী নিয়ে যাচ্ছে, এইসব সামরিক বাহিনী নিয়ে চীনকে ভারত রক্তচক্ষু দেখাচ্ছে এবং তার 7 সিস্টার্সে সামরিক বাহিনীর রসদ পরিবহন করছে, যদি আপনার ধরেন চাল আটা গমও যদি নেওয়া হয়। এইভাবে তারা জিনিসটাকে বর্ণনা করে। আবার আমরা দেখেছি যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা একেবারে দস্তুর মতো নিজের রাস্তাঘাটের মতো ভারতের রাস্তাঘাটকে তিনি ব্যবহার করতেন ট্রান্সশিপমেন্টের জন্য, যেটার মাধ্যমে ভারতের উপর দিয়ে আমাদের মালপত্র পরিবহন হতো, বিশেষ করে আমাদের তৈরি পোশাক, যেগুলো ভারত হয়ে তৃতীয় দেশে ইউরোপ আমেরিকাতে রপ্তানি হতো। এবং যেটা ভারত বন্ধ করে দেওয়াতে তখনকার যে বাণিজ্য উপদেষ্টা নামে যে দুর্বৃত্ত ছিল ইউনুসের ডাকাততন্ত্রে, সে বলেছিল যে এতে বাংলাদেশের 2,500 কোটি টাকা ক্ষতি হবে আর কি বাংলাদেশে। তাহলে দেখুন, বাংলাদেশের ভেতরে অর্থাৎ বাংলাদেশকে যে একটা যোগাযোগের হাব তৈরি করা হবে, এইটা কিন্তু ভারত বিদ্বেষ, ভারত ঘৃণার কারণে কার্যকর হওয়ার সুযোগ ভারতের সাথে নষ্ট হয়ে গেছে। এরাই কিন্তু চীনের জন্য যদি কোনো কিছু স্থাপন করা হয়, এটাকে কিন্তু স্বাধীনতা বিরোধীরা আপনার খুব উদার হস্তে সমর্থন দিবে বলে আমি ধারণা করি। কিন্তু বাস্তবে কি সেটা সম্ভব? ভারতের সাথে যোগাযোগ বন্ধ রেখে চীনের সাথে সরাসরি যোগাযোগ রক্ষা করা কি সম্ভব? এই প্রশ্ন থাকলো। কিন্তু করিডোর নিয়ে আরেকটা মজার বিষয় কিন্তু ঘটে গেছে। দেখেন, এটাকে বলা হচ্ছে ইকোনমিক করিডোর, অর্থাৎ অর্থনৈতিক কার্যক্রমের জন্য এই করিডোর অথবা রাস্তা বলতে পারেন, সড়ক এবং রেল যোগাযোগ। করিডোর আসলে তো কিছু না, সড়ক এবং রেল যোগাযোগ সেটা একই জিনিস। কিন্তু ইউনুসের আমলে আপনার রজার খলিল প্রস্তাব দিয়েছিল নিশ্চিতভাবে ইউনুসের মাধ্যমে। কি জন্য? মিয়ানমারে যে রাখাইন অঞ্চলে যারা বিচ্ছিন্নতাবাদী আছে তাদেরকে মানবিক সহযোগিতা দেওয়ার জন্য।
সেখানে ফ্যামিন ঠেকানোর জন্য। দেখেন সেখানে ফ্যামিনের খবর নাই, মানবিক দুর্বিপাকের খবর নাই, তখনই কিন্তু এরা এই খলিল এবং ইউনুস মিলে এইটা দিয়ে দিতে চাচ্ছিল। পরে দেখা গেল যে কিছু কিছু সেন্সিবল মানুষ এগুলা ঠেকিয়েছে। তৌহিদ হোসেন এটার বিরোধী ছিলেন এবং বাংলাদেশের মিলিটারি এটা ঠেকিয়েছে বলে আমরা জানি। বাংলাদেশের মিলিটারিকে আমরা মনে করি যে অনেকে বলে যে তাদের বুদ্ধি হাঁটুতে থাকলে কিন্তু তারা বাধা দিত না। তারা দেখতে পাচ্ছিল যে এইটা দিলে তারা সরাসরি চীনের, এবং কারণ এই করিডোর তো মার্কিন যুক্তরাষ্ট্র ব্যবহার করবে তাদের উদ্দেশ্যে গঠন করার জন্য ইউনুস এবং তার চেলা রজার খলিল কিন্তু উঠে পড়ে লেগেছিল। তো এইরকম জিনিস যদি মার্কিন যুক্তরাষ্ট্র ব্যবহার করে, তারা সরাসরি চীন এবং ভারতের সামরিক হুমকির সম্মুখীন হওয়ার একটা সম্ভাবনা ছিল। এই জন্য কিন্তু ওয়াকার বাহিনী ওটার বিরোধিতা করেছিল। কিন্তু স্বার্থপরতা দেখেন ইউনুসের এবং রজারের, যে ফ্যামিন ঠেকানোর জন্য এটা করা, জাতিসংঘ এটাতে জড়িত হবে, ফ্যামিনের খবর নাই, তারপরে কোনো ধরনের বড় হতাহতের খবর নাই, তারা কিন্তু মানবিক করিডোর দিয়ে দিতে চেয়েছিল। এবং বাংলাদেশের অর্ধ জঙ্গি, অর্ধ উন্মাদ শাহাদুজ্জামান, তাজ হাসমি, এগুলো কিন্তু এটার পেছনে, তাজ হাসমির কথা আমি বলতে পারবো না, তাজ হাসমি অবশ্য শাহাদুজ্জামানের চেয়ে উন্নততর উন্মাদনার দিক থেকে, অর্থাৎ তাজ হাসমি কিছুটা বেশি শিক্ষিত এই অর্ধ উন্মাদ শাহাদুজ্জামানের চেয়ে। আদারওয়াইজ তারা কিন্তু বন্ধু, কলিগ এইভাবে পরিচয় দেয়, নিজেরা আবার টক শো করে। শাহাদুজ্জামান এটার খুব বড় কি বলে, সে এটার প্রমোটার ছিল। যাই হোক, এটা হয় নাই তৌহিদ হোসেনদের মতো মানুষের কারণে, এবং বাংলাদেশের ওয়াকার বাহিনীর তারা ভয় পেয়ে গিয়েছিল, এটা করেনি। এখন যে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের আন্ডারে যেটা বলা হচ্ছে, এই ধরনের করিডোর হবে, এটা আমিও স্বপ্ন দেখি। বাংলাদেশের মধ্য দিয়ে করিডোর হবে। বাংলাদেশের করিডোর মানে হলো রাস্তা, সোজা কথা, সড়ক, রেলপথ, এর অন্য কোনো মানে আসলে নেই। বাংলাদেশের মধ্য দিয়ে এই সড়ক এবং রেলপথ হবে, সেখান দিয়ে ভারতে যোগাযোগ হবে, ভুটানে যোগাযোগ হবে, নেপালে যোগ হবে, মিয়ানমারে যোগাযোগ হবে, চীনে যোগাযোগ হবে, এবং প্রত্যেকের সাথে আপনার মানুষের চলাচল এবং বাণিজ্য সহায়ক, বাণিজ্যের মালপত্র পরিবহন হবে। এটা আসলে স্বপ্ন হিসাবে খুবই ভালো, এবং এটা যদি আমরা বাস্তবায়ন করতে পারতাম আমাদের অর্থনৈতিক উন্নতি অনেক হতো। এটা তো সত্য যে বঙ্গোপসাগরের এই অঞ্চলটা সাথে, অর্থাৎ সমুদ্র থেকে মাল নিয়ে এসে ভারতে পরিবহন করা, ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যে চীন, ভুটান, এইসব রাষ্ট্রেও, এমনকি মিয়ানমার, চীনের অংশেও কিন্তু পরিবহন করার জন্য এটা একটা ভালো আমাদের জন্য, আমরা একটা সম্পদ পেয়েছিলাম মানে জায়গা হিসাবে, সেটা ব্যবহার করা যেত। কিন্তু কিভাবে এই স্বপ্নটা নস্যাৎ হয়ে গেছে সেটা হলো এই আলোচনার শেষের মানে শেষ করব আর কি। দেখেন আমাদের মুক্তিযুদ্ধের স্বপ্নটা কি ছিল। মুক্তিযুদ্ধের স্বপ্নটা আমাদেরকে দেখানো হয়েছিল যে বাংলাদেশ হবে একটা আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র। আমরা যদি ভারত বিভাগের দিকে দেখি, ভারত ভাগ হয়েছিল হিন্দুদের জন্য একটা রাষ্ট্র, মুসলমানদের জন্য একটা রাষ্ট্র। মুসলমানদের রাষ্ট্রটা পাকিস্তান, হিন্দুদের রাষ্ট্রটা ভারত। ভারত অবশ্য এখানে ভিন্ন মত আছে এবং ভারত সেটা রক্ষা করেছে। ভারত ধর্মনিরপেক্ষতা এবং গণতন্ত্রের চর্চা করেছে। পাকিস্তান ধর্মের প্রাধান্য দিতে গিয়ে সরাসরি আপনার সামরিক বাহিনীর হাতে পড়েছে এবং সেই রাষ্ট্র একটা চিরন্তন দুঃখ হিসাবে রয়ে গেছে। এবং কখনো সেখানে জঙ্গি উৎপাদন হয়, কখনো এটা হয় সেটা হয়, মিলিটারি ক্ষমতায় আছে এবং সেটা পুরোপুরি সমাজের অশুভ এবং নেগেটিভ যে শক্তিগুলো আছে, জঙ্গিবাদ এবং অন্যান্য রাষ্ট্রের স্বার্থ ইত্যাদি জায়গায় কিন্তু পাকিস্তান সেই জন্মলগ্ন থেকে এখন পর্যন্ত ব্যবহৃত হয়ে আসছে। আমরা কিন্তু ভারত এবং পাকিস্তান দুটো থেকেই একটা উন্নততর রাষ্ট্র হতে পারতাম যদি আমরা 1972 সালে বা 71 সালে বাংলাদেশের স্বাধীনতা বিরোধীদের আমরা যদি খতম করে দিতাম। কাদের সিদ্দিকীরা যেটা শুরু করেছিলেন, আমাদের এরকম বাঘা বাঘা মুক্তিযোদ্ধারা, সেটা আসলে চালু রেখে যদি বর্তমানে যে আমরা 24-এর জঙ্গি কোয়ালিশনের যে যারা সরাসরি মানুষ হত্যা করেছে, শিশু হত্যা করেছে, স্নাইপার ইউজ করেছে, তাদেরকে যদি বাংলাদেশে নিধন করে ফেলা যেত 71-72 সালেই, তাহলে কিন্তু বাংলাদেশের এই স্বপ্ন পূরণে আর কোনো কিন্তু বাধা থাকতো না। কারণ বঙ্গবন্ধু কিন্তু বলেছিলেন যে বাংলাদেশকে তিনি এশিয়ার সুইজারল্যান্ড করতে চান। সেই স্বপ্নটাই কিন্তু বাস্তবায়ন হতো যদি আমরা আমাদের প্রতিবেশী প্রত্যেকটা রাষ্ট্রে যদি আমরা
করিডোর যেটাকে বলা হচ্ছে, অর্থাৎ রাস্তাঘাট দিয়ে সমুদ্রে তাদের পথ খুলে দিয়ে আমরা তাদের সহায়তা করতে পারতাম। সেটার ক্ষেত্রে অবশ্যই এখন যে অবস্থা দাঁড়িয়েছে দেখেন, সেখানে কিন্তু ভারত একটা বাধা হয়ে যাবে চীনকে এই করিডোর দিতে গেলে। অর্থাৎ ভারতের সাথে বাংলাদেশের কোনো ট্রাস্ট কিন্তু আর অবশিষ্ট নাই। এই জায়গায় কিন্তু বাংলাদেশের আমাদের যে হিন্দু কমিউনিটি, তারা কিন্তু বাংলাদেশের একটা বড় ট্রাস্ট হতে পারতো ভারতের জন্য। অর্থাৎ ধরেন বাংলাদেশের যদি সত্যি সত্যি সেই 18% হিন্দু থাকতো 72 সালের, তাদের প্রতি যদি কোনো ঘৃণা আপনি ইত্যাদি যদি না ছড়াতেন, তাদের যদি বাংলাদেশ থেকে বের করে না দিতেন, তারা কিন্তু বাংলাদেশে ভারত যদি কোনো চাপ সৃষ্টি করতে চায়, এই হিন্দু কমিউনিটি কিন্তু বাংলাদেশের হয়ে ভারতের বিরুদ্ধে লড়ার জন্য সবচেয়ে শক্তিশালী আমাদের কিন্তু অস্ত্র হতে পারত। কিন্তু মৌলবাদীদের আপনার তাদের পরিকল্পনাটা কি এই দেশকে ভারত হিন্দু শূন্য করে ফেলা, এবং সেজন্য তারা ভারত এবং হিন্দু ঘৃণা কার্যকরভাবে ব্যবহার করে। যত আপনি এই দেশকে ভারত শূন্য করবেন, হিন্দু শূন্য করবেন, তত আপনি প্রতিবেশী বৃহৎ রাষ্ট্র হিসাবে ভারতের ট্রাস্টটা কিন্তু আপনি হারাবেন। এইভাবে আসলে আমরা ভারত চীন এই দুই রাষ্ট্রের মধ্যে আমাদের যে টানাপোড়েন, সেই টানাপোড়েন মোকাবেলার সবচেয়ে বড় আমাদের যে সুযোগ ছিল, অর্থাৎ বাংলাদেশকে সত্যিকারের একটা গণতান্ত্রিক রাষ্ট্র করে, যেটা ভারত পাকিস্তানকে আমরা ব্যর্থতা হিসাবে চিহ্নিত করি, আবারও বলছি ভারত সেটা রিকভার করার চেষ্টা করেছে গণতন্ত্র এবং ধর্ম নিরপেক্ষতা চর্চা করে, পাকিস্তান সেটা সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। আমরা কিন্তু ভারতের চেয়েও উন্নততর গণতান্ত্রিক রাষ্ট্র হতে পারতাম। আমরা আমাদের মাইনরিটি গুলা শুধু তো হিন্দু না, এখন তো দেখলাম যে বৌদ্ধ মন্দিরও কোথাও কোথাও আক্রান্ত হচ্ছে বলে শুনেছি। আমরা যদি সকল সংখ্যালঘুর জন্য একটা সবচেয়ে ভালো রাষ্ট্র আমরা তৈরি করতে পারতাম বাংলাদেশের সকল সংখ্যালঘুদের জন্য, বাংলাদেশ কিন্তু সারা বিশ্বের মধ্যে একটা আপনার ট্রাস্টেড রাষ্ট্র এবং গণতন্ত্র হিসাবে পরিচিতি পেত, এবং সেই সুযোগটা ছিল। এই ধরনের পরিচিতি পেলে সেই রাষ্ট্র কিন্তু ওই সুইজারল্যান্ড হতে পারে। সুইজারল্যান্ড কিন্তু একই পদ্ধতিতে আপনার সুইজারল্যান্ড হয়েছে। আমরা দেখেছি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, প্রথম বিশ্বযুদ্ধ, কোনো বিশ্বযুদ্ধে সুইজারল্যান্ড জড়িত হয়নি, বড় বড় শান্তি চুক্তিগুলো সুইজারল্যান্ডে হয়। আমরা যদি আমাদের গণতন্ত্র ধরে রাখতাম, গণতন্ত্র ধরে রাখার প্রথম এবং প্রধান শর্ত ছিল 1972 সালে স্বাধীনতা বিরোধীদের সমূলে বিনষ্ট করা। বাংলাদেশের গণতন্ত্রের একমাত্র বাধা কিন্তু 24-এ যারা জঙ্গি উত্থান ঘটিয়েছে, তারা বিএনপিকে মাসল পাওয়ার হিসাবে পেয়েছে, কিন্তু বিএনপিকে তো এখানে অক্সিলিয়ারি ফোর্স ছিল। মূল ফোর্স কারা ছিল? জামাত হেফাজত। এই ফোর্সটাই হলো বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার একমাত্র প্রতিবন্ধকতা, এবং এইটা বাংলাদেশে থাকবে না, এটার অস্তিত্ব থাকবে না। এই প্রতিশ্রুতি নিয়েই কিন্তু আমরা স্বাধীনতা যুদ্ধে গিয়েছিলাম। আমরা পাকিস্তান থেকে বাংলাদেশকে স্বাধীন করেছিলাম, যে বাংলাদেশে কোনো অগণতান্ত্রিক শক্তি থাকবে না। সেই অগণতান্ত্রিক শক্তি কিন্তু এমন ভাবে ক্ষমতা পেয়েছে বাংলাদেশে যে 24-এ তারা জঙ্গি উত্থানি করে ফেলেছে। আমি যেটা বলার চেষ্টা করেছি সেটা নিশ্চিতভাবে আপনারা বুঝতে পেরেছেন, যে আমরা যেহেতু আমাদেরকে গণতান্ত্রিক একটা নিরপেক্ষ রাষ্ট্র হিসাবে গঠন করতে পারিনি, আমরা তো এখন অনেক ধরনের আপনার ভূরাজনৈতিক চ্যালেঞ্জের মধ্যে পড়েছি। এখন পাকিস্তান, তুরস্ক এরা এখানে এসে হানা দিচ্ছে। ফলে আপনি ভারত, চীন প্রত্যেকের সাথে ইকোনমিক করিডোর ইত্যাদি আপনি তৈরি করতে পারবেন না যতদিন বাংলাদেশে এই মৌলবাদী শক্তিগুলো থাকে। তারেক রহমান সরকারের এখানে তিনিও তো এই জয়েন্ট কমিউনিকে, তাতে তো লেখা হয় দুই পক্ষেরই আপনার সম্মতিক্রমে। সেই জায়গায় আমাদের আসলে এখনই বাংলাদেশ হয়ে চীনে যে করিডোর হবে, সেটা আসলে করতে গেলে ভারত বাধা দিবে। ভারতে কিছু করতে গেলে চীন বাধা দিবে কিনা জানি না, বাংলাদেশের মৌলবাদীরা বাধা দিবে। ফলে এই অবস্থায় আসলে বাংলাদেশ যে দক্ষিণ এশিয়ার সুইজারল্যান্ড হওয়ার একটা সুযোগ ছিল, সেই সুযোগ এখন একেবারে নষ্ট হয়ে গেছে। আমরা যদি এই সুযোগ তৈরি করতে চাই, আমরা যদি চীন, ভারত
প্রত্যেকের সাথে সুসম্পর্ক রেখে আমাদের রাস্তাঘাট তাদের ব্যবহারের সুযোগ করে দেই, যার মাধ্যমে আমাদের ব্যাপক অর্থনৈতিক উন্নয়নের সুযোগ রয়েছে। সেটা করতে হলে বাংলাদেশের আসলে মূল প্রগতির এবং গণতন্ত্রের মূল যে শত্রু সেটাকে খতম করতে হবে। সেগুলো হলো 24-এর জঙ্গি আন্দোলনের আপনার যারা অস্ত্র হাতে নিয়েছিল সেই অংশটা। তারেক রহমানের সরকার তাদের সাথে বন্ধুত্ব করবে, তাদের তাদের মাসল পাওয়ার ব্যবহার করে ক্ষমতায় আসবে, তারপরে এই ধরনের কার্যক্রম গ্রহণ করবে, সেটা আসলে হয় না। আমি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সরাসরি আহ্বান জানাতে চাই, আপনার এই ধরনের কার্যক্রম গ্রহণ করতে হলে আপনাকে অবশ্যই 2024-এ যাদের সাথে আপনি কোয়ালিশন করেছিলেন তাদের মধ্যে যারা সরাসরি চরমপন্থী তাদের থেকে আপনি দূরত্ব সৃষ্টি করুন। ভবিষ্যতে দেখা যাচ্ছে তারা কিন্তু আপনার উপর ভীষণ কোপ দিতে পারে, সেই ব্যাপারে সচেতন থাকবেন। আমি আপনার রাজনৈতিক প্রতিপক্ষ, আপনার নীতি সমালোচনা করতে পারি, কিন্তু আপনি বা আপনার দল এই বাংলাদেশের সরাসরি যারা বিপদ, সরাসরি যারা আসলে শত্রু, তাদের হাতে আপনারা তাদের রোষানলে পড়ে আপনারা অনেক কিছু খোয়ান, সেটা কিন্তু আমি আবার চাই না।